আজকের টপিকস যেটা হচ্ছে কি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনে যেটা আছে সেটাতে যাওয়ার আগে আমি একটু হার্ট ফেলিওরটা নিয়ে এটা আলোচনা করি, তারপরে আমি মেইন প্রেজেন্টেশনে আসবো। হার্ট ফেলিওরকে যদি ভাগ করা হয় যে এখন ম্যানেজমেন্টের হার্ট ফেলিওর যেটা হচ্ছে কি স্টেজ ভিত্তিক ম্যানেজমেন্ট, স্টেজ এ, স্টেজ বি, স্টেজ সি, স্টেজ ডি। স্টেজ এ যেটা সেটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাট রিস্ক ফর হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর হয়নি, হার্ট ফেলিওরের রিস্ক আছে, যাদের হাই রিস্ক যাদের থাকে। স্টেজ বি যেটা হচ্ছে কি অ্যাসিম্পটোমেটিক এলভি ডিসফাংশন। স্টেজ সি হচ্ছে গিয়ে পাস্ট অর কারেন্ট সিমটম অফ হার্ট ফেলিওর। স্টেজ ডি হচ্ছে গিয়ে এন্ড স্টেজ অফ হার্ট ফেলিওর। আজকে টোটালি আমি এন্ড স্টেজ ডি হার্ট ফেলিওরের একটা কম্পোনেন্টস ওটা নিয়ে আলোচনা করবো। তো আমি জিনিসটাকে একটু ইলাবোরেট করি। আজকের আলোচনার মেইন বিষয়বস্তুটা হচ্ছে স্টেজ ডি। স্টেজ ডি বা রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, এটারই একটা কম্পোনেন্টস হচ্ছে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্টেশন। এটার একটা এই স্টেজেরই ম্যানেজমেন্টের একটা অপশন হচ্ছে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্টেশন, আজকে যেটা টপিকস। তো এটাতে যাওয়ার আগে হার্ট ফেলিওরের যে স্টেজগুলো যদি বলি, তো একটা হচ্ছে স্টেজ এ, যেটাতে হচ্ছে গিয়ে হাই রিস্ক থাকে কিন্তু কোনো ধরনের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকবে না, যেমন হাইপারটেনশন থাকতে পারে, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ থাকতে পারে, ডিএম থাকতে পারে, ওবিসিটি, রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু কোনো ধরনের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই অথবা কোনো সিমটম নাই। তো ওইটা ট্রিটমেন্ট প্রোটোকলে হচ্ছে গিয়ে ওই যে রিস্ক ফ্যাক্টর যেটা আছে, রিস্ক ফ্যাক্টরকে ট্রিট করতে হবে। স্টেজ বি যেটা হচ্ছে গিয়ে এখানে একটা পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকবে আর কিন্তু কোনো সাইন সিমটম থাকবে না স্টেজ বি তে। তো এটার ট্রিটমেন্ট প্রোটোকল এখানে লেখা আছে। স্টেজ সি যেটা যেটা আমরা বেশি ফেস করি, আমরা যেটা পাই সাধারণত বেশি, এটা যাচ্ছে না এখানে একটু। আচ্ছা, স্টেজ সি যেটা, স্টেজ সি যেটা হচ্ছে এটা, এটার সাথে পার্থক্যটা হচ্ছে এটার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে এবং সাইন সিমটমও আছে। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রিজার্ভড হার্ট ইএফ আর একটা হার্ট ফেলিওর প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিওর রিডিউস ইজেকশন ফ্র্যাকশন। তো ওগুলোর ম্যানেজমেন্ট আজকের আলোচনার বিষয় না, জাস্ট আমি এটা আলোচনার কন্টিনিউশনের জন্য এটা বললাম। আজকের যেটা ইস্যু হচ্ছে কি স্টেজ ডি। স্টেজ ডি কোনটাকে বলা হচ্ছে? স্টেজ যেটা ডি হচ্ছে গিয়ে যাদের মার্কড হার্ট ফেলিওর সিমটম থাকবে অ্যাট রেস্টে, রিকারেন্ট হসপিটালাইজেশন হবে ডিসপাইট গাইডলাইন ডাইরেক্টেড মেডিকেল থেরাপি। তাহলে এই স্টেজ ডি ম্যানেজমেন্টের এগুলো কি কি? কন্ট্রোল অফ সিমটম, কোয়ালিটি অফ লাইফের ইমপ্রুভমেন্ট করা, হসপিটাল রিএডমিশনটাকে রিডিউস করা এবং এস্টাবলিশ পেশেন্টস এন্ড অফ লাইফ গোল। অপশনগুলো কি কি? এখানে অ্যাডভান্স কেয়ার মেজার্স আছে, হার্ট ট্রান্সপ্ল্যান্ট আছে, ক্রনিক আয়োনোট্রপ ইউজের ব্যাপার আছে, টেম্পোরারি পার্মানেন্ট এমসিএস আছে, এক্সপেরিমেন্টাল সার্জারি, কেয়ার হসপিটাল, আইসিডি ডিঅ্যাক্টিভেশনস। এগুলোতে আমরা একটু আলোচনা করব। এই জিনিসটাকে অন্যভাবে যদি আমরা বলি, এটা হচ্ছে 2013 এসিসি আহার একটা ইয়ে। এটাতে যেটা বলা হচ্ছে স্টেজ ভিত্তিক ট্রিটমেন্ট প্রটোকল। প্রথমে রিস্ক ফ্যাক্টরকে রিডাকশন করা, হাইপারটেনশন ডিএম থাকলে সেটা ট্রিট করা, এস ইনহিবিটর ইউজ করা, প্রতিটা রোগীকে এস ইনহিবিটর দেওয়া, অল পেশেন্ট, বিটা ব্লকার সিলেক্টেড পেশেন্ট। এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এস ইনহিবিটর এআরবি একসাথে দেওয়া, এটা চেঞ্জ হয়েছে। আর এটা এস ইনহিবিটর এআরবি সবাইকে দেওয়া যাবে, এটা ঠিক আছে। বিটা ব্লকার দেওয়া, ডায়াবেটিক্স দেওয়া, অ্যালডোস্টেরন, ডিগোক্সিন, এগুলো প্রোটোকল অনুযায়ী বাড়বে। এটা হচ্ছে 2013 ওর ইয়ে। এর লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে কি ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস অথবা ট্রান্সপ্ল্যান্ট। এটা হচ্ছে কি 2016 ইএসসির গাইডলাইন অনুযায়ী এটার ট্রিটমেন্ট অ্যালগোরিদম যদি বলি। পেশেন্ট যদি এটা নিয়ে একটু আলোচনা করি আমরা মেইন ডিসকাশনে যাব। পেশেন্ট উইথ সিমটোমেটিক হার্ট ফেলিওর রিডিউস ইজেকশন ফ্র্যাকশন যারা থাকবে তাদের ক্ষেত্রে এস ইনহিবিটরটা দেওয়া, বিটা ব্লকার দেওয়া যদি ম্যাক্সিমাম টলারেটেড ডোজে। এরপর যদি স্টিল পেশেন্ট সিমটোমেটিক থাকে, ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, তাহলে এমআরএ অ্যাড করা। এরপর যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে তাহলে তিনটা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে যদি এবেল টু টলারেট এসি ইনহিবিটর সাইনাস রিদম আছে কিনা, সাইনাস রিদম 70 এর বেশি আছে কিনা। 70 এর বেশি থাকলে ইভাবরেডিন দেওয়া,
এর ইভালুয়েট ফর সিআরটি করা, এটা যদি কিউআরএস ডিউরেশনটা 130 মিলিসেকেন্ড, এটা ইম্পর্টেন্ট। এলবিবি থাকা যেটা আমরা বলি, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আর হচ্ছে গিয়ে যদি এসি লিমিটার এআরবি টলারেট করতে পারে, সেক্ষেত্রে আর্নিং একটা অপশন আসছে 2016 ইএসসির যে গাইডলাইনে, এটার ক্ষেত্রে কিন্তু আর্নিং একটা আসছে। তাহলে এখানে 3টা অপশনের মধ্যে এটা অপশনটা নিবে। এরপরও যদি অ্যাবাভ ম্যানেজমেন্ট যদি ইয়ে না হয়, পেশেন্ট যদি স্টিল সিমটোমেটিক থাকে বা রেজিস্ট্যান্ট সিমটম থাকে, তাহলে আসতেছে হাইড্রোলাজিন আর অ্যাসোসিয়েটেড ডাইনাইট্রেট, এটার কম্বিনেশনটা, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, আর আজকের যে প্রেজেন্টেশন আছে যে জিনিস, সেটা হচ্ছে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্টেশন। আর সাথে যে জিনিসগুলো হচ্ছে কনজেশন থাকলে ডায়াবেটিক্স দেওয়া, আর ইজেকশন ফ্র্যাকশন যদি কম থাকে জিএমটি দেওয়ার পরে পেশেন্টের যদি সিমটোমেটিক ভিটিবিএফ এর হিস্ট্রি থাকে, তাহলে আইসিডি ইমপ্ল্যান্ট করা। মোটামুটি ভাবে যদি অ্যালগরিদম বলা হয়, মোটামুটি আমরা এই অ্যালগরিদমটাকেই প্র্যাকটিস করি। স্টেজ ডি সম্বন্ধে একটু কথা বলে নিই, যে স্টেজ ডি আগে যে কথাগুলো বলেছিলাম, যে স্যার এখানে উপরের এটা কি সরাই দেওয়া যায় না স্যার? সরে না স্যার ইএসসি দিয়ে এটাকে সরাই দেন স্যার। ইএসসি দিলে না এইভাবে না স্যার, ইএসসি দেন, ইএসসি দিয়ে স্লাইডটা ছোট করেন স্যার। হ্যাঁ স্যার, আবার শেয়ার দেন স্যার। এটার জন্য স্যার অনেক প্রথম দেখা যায় না স্যার, আবার শেয়ার দিতে হবে স্যার স্লাইড। ওকে স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এটা তো এখন নাই স্যার। এবার দেন তো স্যার স্লাইড, না এখানে না স্যার, নিচে নিচে কাপে স্যার, এই জায়গায় দেন স্যার। ওকে স্যার, রাইট। আচ্ছা, তাহলে স্টেজ ডি তে যদি বলি কি কি অপশন আছে, স্টেজ ডি এর একটা যদি বলি রিফ্লেক্টরি এন্ড স্টেজ হার্ট ফেলিওর, এটা হচ্ছে গিয়ে স্টেজ ডি টার ইয়ে। তো এটাতে যে জিনিসগুলো করে, এখন এটা ম্যানেজমেন্ট হার্ট টিম আছে, হার্ট টিম এটা সিলেক্ট করে যে কোন স্ট্র্যাটেজি গুলো গ্রহণ করা হবে। একটা স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে আপনার কমনলি যেটা প্র্যাকটিস করা হয়, আয়োনোট্রপ, ক্রনিক আয়োনোট্রপ দেওয়া হয়, তারপরে টেম্পোরারি ও পার্মানেন্ট এমসিএস দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করা হয়, পরবর্তীতে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়, স্টেপ বাই স্টেপ যায়। এরপরেও যদি দেখা যায় যে পেশেন্টের প্রত্যেকটা স্টেপে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া যখন ফিল আপ করা যায় না, তখন যে জিনিসটা করা হয়, অ্যাডভান্স কেয়ার মেজার্স ওর পেলিয়েটিভ কেয়ারে যাওয়া হয় এবং আইসিডি ডিঅ্যাক্টিভেশন করে। আমি প্রতিটা সম্বন্ধে একটু একটু করে আলোচনা করব, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। প্রথম একটা স্টেজ যদি হার্ট টিম মনে করে যে পেশেন্টের কোনো পর্যায়ে হার্ট ট্রান্সপ্লান্টেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, কোন পেশেন্টকে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা যাবে, কোন পেশেন্টকে এমসিএস দেওয়া যাবে, এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে করা হচ্ছে কি এন্ড অফ লাইফ কেয়ার বলা হয়ে থাকে। এন্ড অফ লাইফ কেয়ারে যেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে দেখা হয়েছে, হার্ট ট্রান্সপ্লান্টেশন, মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট এরা ইয়ে করা সম্ভব না, দেওয়া সম্ভব না, তখন এদেরকে এন্ড অফ লাইফ কেয়ার স্ট্র্যাটেজি নেওয়া হয়। এখানে অ্যাকচুয়ালি কি করা হয়, ওইখানে হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্ট অ্যাসেসমেন্ট অফ সিমটম করা হয়, তারপরে এগুলোর সিমটোমেটিক ম্যানেজমেন্ট দেওয়া হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হয়, তারপরে অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং এর মধ্যে পেশেন্টের ওই যেটা হচ্ছে গিয়ে পেশেন্টের মানে স্বেচ্ছা মৃত্যু যেটা আছে, সেটাকে আর কি আসলে জিজ্ঞাসা করা হয় কোথায় মৃত্যু বা এগুলো, ওর প্লেস অফ ডেথ আমরা বলতেছি পেশেন্টের উইশেস অনুযায়ী। রিসাসিটেশনের জন্য ডিঅ্যাক্টিভেটিং ডিভাইসেস, ডিঅ্যাক্টিভেটিং ডিভাইস করা হয়, যেমন কারো কারো পেসমেকার থাকতে পারে, ইমপ্ল্যান্ট থাকতে পারে, এদিকে এটা হচ্ছে গিয়ে প্যালিয়েটিভ কেয়ার, মানে এন্ড অফ লাইফ কেয়ার স্ট্র্যাটেজি যখন নেওয়া হবে, তখন আস্তে আস্তে করে পেশেন্টকে স্বেচ্ছায় মৃত্যু নিতে চাচ্ছে, এইরকম ভাবে পেশেন্টকে উইশেস অনুযায়ী কোথায় ডেথ হবে, কোথায় এই জিনিসগুলো করা হয়, যদি এই স্ট্র্যাটেজিটা না হয়। আরেকটা স্ট্র্যাটেজি যেটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট, এটা একটা অপশন। এটাই অপশনটা আবার কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়। কমনলি যেটা জেনারেলি যেটা জিনিসটা 85% কেসে যেটা প্র্যাকটিস করা হয়, পেশেন্টকে ব্রিজ টু ট্রান্সপ্লান্টেশন, যেটাকে বলা হয় বিটিটি, এমসিএস বা মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস, বা যেটা এলবিএডি হতে পারে, বা ইয়ে হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস হতে পারে, বা বাইভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস হতে পারে। ট্রান্সপ্লান্টেশনের বিফোর পেশেন্টকে সাপোর্ট দেওয়া হয় এমসিএস দ্বারা, তো দ্যাট ইজ মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস দ্বারা।
যখন পেশেন্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য ডোনার পাওয়া যায় তখন ট্রান্সপ্লান্টেশনে যাওয়া হয়। এর আগ পর্যন্ত একটা স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে এটা। আরো কিছু স্ট্র্যাটেজি আছে, আর যে পেশেন্ট গুলো হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান্টেশন করা যাচ্ছে না, কন্ট্রাইন্ডিকেটেড আছে, তাদেরকে করা হয় শুধুমাত্র লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস দিয়ে রাখা হয়, এটাকে বলা হয় ডিটি। আর বাকি আরো কিছু ইন্ডিকেশন আছে, এই ইন্ডিকেশন গুলোতে আমি গেলাম না, এটা এমসিএস আমাদের আলোচনার বিষয় না আজকে, সেজন্য ওদিকে গেলাম না। এটাকে ইন শর্টে একটু লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, যেহেতু এটা হার্ট ট্রান্সপ্লান্টেশন ঠিক আগের স্টেজ, সেজন্য এই এটা সম্বন্ধে একটু আলোচনা করলাম। যদি কোনো পেশেন্ট ইএসসি তে আছে, যদি কোনো পেশেন্ট 2 মাসের বেশি সিভিয়ার সিমটমস থাকে, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে তাকে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইসে দেওয়া হয় এবং ওয়েট করা হয় ডোনারের জন্য, তারপরে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হবে। কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে সম্বন্ধে বলা হয়েছে যে যদি এভিডেন্স যদি খোঁজা হয়, তাহলে বলছে ইভালুয়েশন অফ কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ইজ ইন্ডিকেটেড ফর কেয়ারফুলি সিলেক্টেড পেশেন্ট। এখানে একটা জিনিস কথা আসছে, কেয়ারফুলি সিলেক্টেড পেশেন্ট, এই শব্দটার আমি পরবর্তীতে আরো ক্লিয়ার করব। স্টেজ ডি হার্ট ফেলিওরের একটা স্ট্র্যাটেজি, যেখানে জিডিএমটি ডিভাইস এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট যখন দেওয়া সত্ত্বেও যে স্টিল পেশেন্ট সিমটোমেটিক, তখন কেয়ারফুলি সিলেক্টেড পেশেন্টকে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করা যায়। Commonly accepted indication for cardiac transplantation. আচ্ছা, এখানে কতগুলো দেওয়া আছে যে আসলে এই যে অ্যাকসেপ্টেড যে ইন্ডিকেশনস গুলো, কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে ইএসসি তে আসলে খুব এই জিনিসটাকে খুব সহজ ভাবে বলতেছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে এসএসসি আহার ইন্ডিকেশন, এবং হাস্টে এটার কথা আছে। End stage heart failure with severe symptoms, a poor prognosis, no remaining alternative treatment options. Simple. কোনো অপশন নাই, তখন কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করবা। এটা এন্ড স্টেজে সিভিয়ার সিমটম যখন থাকবে, পুয়ার প্রগনোসিস, এবং তাদেরকে করা হবে যে মোটিভেটেড, ওয়েল ইনফর্মড, ইমোশনালি স্টেবল, আর যে পরবর্তীতে পোস্ট অপারেটিভলি এই ক্যাপেবল অফ কমপ্লাইং। হ্যাঁ, যে পরবর্তীতে যে আমরা স্ট্র্যাটেজি নিব, যে পোস্ট অপারেটিভলি যে কোনো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া ওইটাকে সে টলারেট করতে পারবে, এই পেশেন্ট গুলোকে নেওয়া হবে। এটা ইএসসি তে এইভাবে বলছে। আহাতে কিভাবে বললো? আহাতে বলতেছে systolic heart failure patient with severe functional limitations or refractory symptoms despite maximal medical and device therapy. এখানে মেডিকেল থেরাপি, ডিভাইস থেরাপি, ইহাতে বলছে সার্জিক্যাল থেরাপিও, এটা দেওয়ার পরও যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে, তখন সেটা করবে। তখন এটাকে আবার একটু সাব ক্লাসিফিকেশন করে বলছে। তো ইজেকশন ফ্র্যাকশনটা সাধারণত দেখা যায় 35%-এর নিচে হতে হবে। এনওআইটি ফাংশনাল ক্লাস 3 ও 4 থাকতে হবে। ম্যাক্সিমাল অক্সিজেন আপটেক বলা হয়, এক্সারসাইজ টেস্টিং একটা করা হয়, অক্সিজেন টেস্টিং করে অক্সিজেন আপটেক দেখা হয়। এটা একটা ফাংশনাল অ্যাসেসমেন্ট। ইজেকশন ফ্র্যাকশন এনওআইএইচে অনেক সময় অবজেক্টিভ এভিডেন্স তৈরি করতে পারে না, সুতরাং কাকে দিলে লাভ হবে এটার একটা অ্যাসেসমেন্ট করা হয় এই এক্সারসাইজ টেস্টিং এর মাধ্যমে। যে প্রটোকল আছে, প্রটোকলের মাধ্যমে দেখা হয় যে ম্যাক্সিমাম অক্সিজেন আপটেকটা কত। যদি দেখা যায় যে এটা 12 ও সিসি পার কেজি পার মিনিটের তুলনায় কম হয়, তখন মনে করা হয় যে এই পেশেন্টকে হার্ট ট্রান্সপ্লান্টেশন করার জন্য। যদি 14 উপরে থাকে, তাহলে যে জিনিসটা করা হয় এমসিএস অথবা ক্রনিক আয়োনোট্রপস, এগুলো দিয়ে ট্রায়াল দেওয়া হয়। কিন্তু যদি দেখা যায় যে এটা 12 নিচে নেমে আসছে, তাহলে সেক্ষেত্রে আসলে এই অপশনটা নেওয়া হয়। আরেকটা বলা হয় যে কার্ডিওজেনিক শক নট এক্সপেক্টেড টু রিকভার। দীর্ঘদিন কার্ডিওজেনিক শকে আসছে, আয়োনোট্রপ দেওয়া হচ্ছে, আয়োনোটিপ দেওয়ার পরও এডিকেট অর্গান পারফরমেন্স ইনশিওর করা যাচ্ছে না, করা গেলেও এটার উপর ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, সেই ক্ষেত্রগুলো একটা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেশনস। ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের ইন্ট্রাক্টেবল এনজাইনা হচ্ছে, কিন্তু এটাকে সার্জিক্যালি অথবা পারকিউটেনিয়াস রিভাস্কুলারাইজেশন এগুলো করাও যাচ্ছে না, সেগুলো ক্ষেত্রেও আপনার এটা একটা ইন্ডিকেশনস আছে। ভেন্ট্রিকুলার এরিথমিয়া হচ্ছে, ভেন্ট্রিকুলার এরিথমিয়াতে অ্যান্টিরিথমিক ড্রাগ দেওয়া হইতেছে, স্টিল পেশেন্টের আনকন্ট্রোল, এবং ড্রাগ দিয়ে ডিভাইস ইউজ করে, যেমন আইসিডি দিয়ে অ্যাবলিটিভ থেরাপি, সেক্ষেত্রে এটাও একটা এরিথমিয়া তো থাকলে এটাও একটা ইন্ডিকেশন ফর কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। সিভিয়ার সিমটোমেটিক হাইপারট্রপিক রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যদি একজন কার্ডিওমায়োপ্যাথির মধ্যে যদি রেস্ট্রিকটিভ হাইপারট্রপিক থাকে এবং সিভিয়ার থাকে এবং সিমটোমেটিক থাকে, তখন সেক্ষেত্রেও কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করা হয়।
congenital heart disease in with severe fixed pulmonary hypertension is not a কমপ্লিকেশন। যখন এটা থাকলে আবার করা যাচ্ছে না, তখন এই সিভিয়ার কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়। কার্ডিয়াক টিউমার যদি থাকে, লো লাইকলিহুড মেটাস্টেসিস, এইটাতে করা হয়। মোটামুটি ভাবে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন এটা হচ্ছে গিয়ে কমনলি অ্যাকসেপ্টেড ইন্ডিকেশনস। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে কন্ট্রা ইন্ডিকেশন। স্যার সবসময় আমাদেরকে একটা জিনিস, শাহাবুদ্দিন স্যার বলতেন যে কোনো জিনিসের ইন্ডিকেশন দেওয়ার আগে তোমরা অন্তত কন্ট্রা ইন্ডিকেশন গুলো অবশ্যই মনে রাখবা। অন্তত দেওয়ার আগে যে কন্ট্রা ইন্ডিকেশন গুলো আগে দেখবা। যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন থাকে, তাহলে ওই রোগীকে যদি যে কোনো ভাবে দেওয়া হয়, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন দেওয়া হয় বা অন্য যে কোনো ক্ষেত্রেই সেটা ইয়ে হয়। সেজন্য কন্ট্রা ইন্ডিকেশন গুলো সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা যে কোনো কিছু দেওয়ার আগে। কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে এই যে রেফারেন্স যেটা হচ্ছে, এটা ইএসসি রেফারেন্স। যেমন এখানে একটা কথা বলা হচ্ছে, যে ইন্ডিকেশনটা হচ্ছে গিয়ে স্ট্রং ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এটা হচ্ছে ইরিভার্সিবল সিভিয়ার পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। কারণ যদি সিভিয়ার পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন থাকে এবং ইরিভার্সিবল হয়, তাহলে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করা যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এটা পিবিআর এর ভ্যালু দেওয়া আছে। এটা যে রাইট ক্যাথেটারাইজেশনের মাধ্যমে দেখা, যদি 5 ইউনিটের বেশি হয়, পিবিআর যদি ইন্ডেক্স সেটা 6 এর বেশি হয়, ট্রান্সপালমোনারি গ্রেডিয়েন্ট যদি 16 থেকে 20 এর বেশি হয়, পালমোনারি সিস্টোলিক প্রেশার যদি বেশি থাকে, অ্যাডভান্স এইজ যদি থাকে, অ্যাক্টিভ যদি কোনো সিস্টেমিক ইনফেকশনস থাকে, অ্যাক্টিভ ম্যালিগনেন্সি যদি থাকে, ডায়াবেটিস মেলাইটাস যদি এন্ড অর্গান ড্যামেজ আছে, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, অনেক অ্যাডভান্সড, পুর গ্লাইসেমিক কন্ট্রোল, এগুলো যদি থাকে, তাহলে এটা দেওয়া যাবে না। আসলে হচ্ছে একটা হার্ট টিম আছে, হার্ট টিম এগুলোকে রেগুলেট করে যে কোন পেশেন্টকে যাবে, কোন পেশেন্ট যাবে না। এটা ইএসসি তে মোটামুটি এগুলোর কথাই বলেছে। এর মধ্যে বলা হয়েছে যেমন অ্যাক্টিভ ইনফেকশন, যদি কোনো পেশেন্ট অ্যাক্টিভ ইনফেকশন থাকে, এটা একটা রিলেটিভ ইন্ডিকেশনস, আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয়, তারপরে সেটা ইয়ে করা হয়। সিভিয়ার পেরিফেরাল আর্টারিয়াল সেরিব্রোভাস্কুলার ডিজিজ যদি থাকে, যদি কারো সিমটোমেটিক স্ট্রোক থাকে বা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ থাকে, তাহলে হার্ট ট্রান্সপ্লান্টেশন করেও আমরা তাকে খুব বেশি বেনিফিট দিতে পারবো না, সেটা একটা কন্ট্রা ইন্ডিকেশন। এই কথাগুলো পালমোনারি হাইপারটেনশনের কথা আগেও বলেছি যে ইরিভার্সিবল হলে দেওয়া যাবে না, এটা ইএসসি এর ইন্ডিকেশন, এটা আহার। সিস্টেমিক ডিজিজ যদি থাকে, যেমন ডায়াবেটিস থাকলো, মাল্টি অর্গান ইনভলভমেন্টস থাকলো, তাহলে দেওয়া যাবে না। তারপরে বিএমআই যদি বেশি থাকে, অ্যালকোহল অ্যাবিউজার্স যদি হয়, এগুলো ক্ষেত্রে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। সাইকোলজিক্যাল সাপোর্টস, এই কথাগুলো তো একই কথা বলেছে। ওবেসিটি থাকলে দেওয়া যাচ্ছে না। পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যদি কোনোভাবে ট্রিটমেন্ট করা যায় না, তাহলে ওই পেশেন্টকে রিভাস্কুলারাইজেশন করেও, হার্ট ট্রান্সপ্লান্ট করে খুব একটা লাভ হবে না। যদি এমন যদি হয় যে পেশেন্টের রেনাল ফেইলিওর আছে, পালমোনারি ডিজিজ আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এই হার্ট ট্রান্সপ্লান্টেশনই করা হয়, লাং ট্রান্সপ্লান্টেশন যদি না করা হয়, তাহলে লাভ হবে না। তো সেক্ষেত্রে ডুয়েলটা করতে হবে, লাং ট্রান্সপ্লান্টেশন অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে, আবার হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে। শুধুমাত্র হার্ট ট্রান্সপ্লান্টেশন করে পেশেন্টকে বেনিফিট দেওয়া যাবে না। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস যদি থাকে, পেশেন্ট যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারসে থাকে, সাইকিয়াট্রিক ইলনেস যদি থাকে, তাহলে পেশেন্টকে দেওয়ার পরও ওই যে পরিমাণ বেনিফিট আমি থেকে নিব ও ট্রান্সপ্লান্টেশন নিব, সেটা পাওয়া যাবে না। যদি সাবস্টেন্স অ্যাবিউজ যদি থাকে, তাহলেও সেটা হার্ট ট্রান্সপ্লান্টেশনে খুব একটা ইফেক্টিভ হবে না। ডোনার সিলেকশন ক্রাইটেরিয়া, এটা ডোনারের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এই নেওয়ার জন্য হার্ট ট্রান্সপ্লান্টেশনে। এইজ যেটা হচ্ছে কি লেস দেন 55 ইয়ার্স হতে হবে। অ্যাবসেন্স অফ, যিনি ডোনেট করবেন ওনার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এইজ 55 এর কম, সিগনিফিকেন্ট কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকতে পারবে না। তো সিগনিফিকেন্ট স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। এলবি হাইপারট্রফি 13 বেশি হতে পারবে না, তারপরে সিগনিফিকেন্ট ভালভুলার ডিসফাংশন থাকতে পারবে না, কনজেনিটাল কার্ডিয়াক অ্যাবনর্মালিটি থাকতে পারবে না, যেটা সিগনিফিকেন্ট কোন করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারবে না, ইজেকশন ফ্র্যাকশনটা 45 অ্যাটলিস্ট 45% এর উপরে হতে হবে। তারপরে টার্গেট হিমোডাইনামিক ক্রাইটেরিয়া, যেটা হরমোনাল রেসিস্টেশন, এটাকে অ্যাচিভ করতে হবে। মিন আর্টারিয়াল প্রেশার যেটা 60 মিলিমিটারের, ক্যাপিলারি ওয়েজ প্রেশার এরকম থাকতে হবে। রিসিপিয়েন্ট প্রায়োরিটাইজেশন ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন, কোন রোগীকে আগে দেওয়া হবে, এটার একটা গাইডলাইন এখানে বলা হচ্ছে যে অনেক রোগী হার্ট ট্রান্সপ্লান্টেশনে আছে, কিন্তু সব রোগীকে কি একসাথে হবে, এটাকে প্রায়োরিটাইজ করার জন্য বলা হচ্ছে যে যারা মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস আছে, স্ট্যাটাস 1A তে মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্টে আছে, যারা ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইসে আনটিল ক্লিনিক্যালি স্টেবল লেস দেন 30 ডেজ, মেডিকেল এভিডেন্স অফ দেখা যাচ্ছে ডিভাইস রিলেটেড কমপ্লিকেশন হচ্ছে, ডিভাইস ইনফেকশন হচ্ছে, ওদেরকে আগে দিতে হবে।
ভ্যাডে যারা আছে, যেহেতু ভেন্ট্রিকুলার স্টিভাইজে আছে, টোটাল আর্টিফিশিয়াল হার্টে যারা আছে, আইবিপিতে আছে, একমোতে আছে, তাদের ক্ষেত্রে আগে দেওয়া হবে। মেকানিক্যাল ভেন্টিলেশনে যারা আছে তারা প্রেফার্ড হবে। যাদেরকে কন্টিনিউয়াস ইনফেকশন আয়োনোট্রপ দেওয়া হচ্ছে, মাল্টিপল লাগছে, তাদের ক্ষেত্রেও এটা স্ট্যাটাস 1A তে পড়বে, তারা প্রায়োরিটাইজ হবে, আগে পাবে। আর যাদের এই ভ্যাট যেটা 30 দিনের পূরণ যারা, তারা হবে স্ট্যাটাস 1B তে, কন্টিনিউয়াস এটাও একটা ইন্ডিকেশন। তারপরে অন্য যেসব এই সমস্ত ক্রাইটেরিয়া যারা ফিল আপ করে তারাও হার্ট ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে প্রায়োরিটাইজড হবে। যদি পোস্ট ট্রান্সপ্লান্টের আউটকাম যদি বলি, ইন শর্টে যদি বলি, দেওয়ার পরে কি কতটুকু লাভ হয়েছে, ডেথস উইদিন দ্য ফার্স্ট 30 ডেজে দেখা গেছে যে বেশিরভাগ ডেথস হওয়ার কারণ হচ্ছে গিয়ে গ্রাফট ফেইলিওর হয়, মাল্টি অর্গান ফেইলিওর হয়, ইনফেকশন হয়। ফার্স্ট ইয়ার যে দেখা যায় ইনফেকশনটা বেশি হয়, লিডিং কজ অফ ডেথ, সাথে গ্রাফট ফেইলিওর এবং অ্যাকিউট রিজেকশনস। আফটার 5 ইয়ার্স দেখা যাচ্ছে যে মেলিগনেন্সি এগুলো হওয়ার ঝুঁকিগুলো বেশি থাকে। যে কনক্লুশনে আসি, heart transplantation is a accepted treatment for end stage heart failure. Although control trials have never been conducted, there is a consensus that transplantation, provided that proper selection criteria are applied, significantly increases survival, access capacity, quality of life, and return to work compared with conventional treatment. তাহলে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রপার সিলেকশন যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন করা হলে এটা সার্ভাইভেলের ইমপ্রুভমেন্ট করে, অ্যাক্সেস ক্যাপাসিটির উন্নতি করে, কোয়ালিটি অফ লাইফের উন্নতি করে। সেখানে প্রপার সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। Apart from the storage of donor hearts, the main challenge in transplantation are the consequence of the limited effectiveness and complications of the immunosuppressive therapy in the long term. The main যে জিনিসটা হচ্ছে কি, একটা হচ্ছে ডোনার হার্ট পাওয়া যায় না, এটা একটা হার্ট ট্রান্সপ্লান্টেশনের একটা ইফেক্ট, কস্ট, এটা একটা ফ্যাক্টরস। সাথে যেটা করা হয় যে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দেওয়া হয় এখানে, যেমন আজাথ্রিওপ্রিন, তারপরে মাইক্রোফেনোটেল মুফিটিল, তারপরে টেক্রোলিমাস, প্রেডনিসোলোনস, বিভিন্ন ড্রাগ দেওয়া হয়, যেটার একটা সিকিউলি হিসেবে দেখা যাচ্ছে কি গ্রাফট রিজেকশনস হয়, হাইপারটেনশন ডেভেলপ করে, রেনাল ফেইলিওর ডেভেলপ করে, ম্যালিগনেন্সি হয়, এই করোনারি আর্টারি ভাস্কুলোপ্যাথি হয়। এই জিনিসগুলো তখন ট্রান্সপ্লান্টেশন করার পরও এটার এই সাকসেসটাকে এরা কমিয়ে দেয়। Despite the requirement for long-term immunosuppression, the inherent long-term toxicity of these drug regimens and the need for ongoing medical follow-up, most patients report an improvement in their quality of life and level of well-being after transplantation. Despite cardiac denervation, most heart transplant patients report no functional limitation. Some patients are capable of achieving remarkable. দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে যাদেরকে যদি প্রপারলি সিলেকশন করা হয় এবং দেওয়া হয়, তাহলে এই পেশেন্টের কারো ক্ষেত্রে খুব ভালোই ইমপ্রুভমেন্ট হয়। এটা পেশেন্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করতেছে। দ্যাটস অল ফ্রম মাই পার্ট। থ্যাংক ইউ। Thank you, sir. Sir, thank you, sir, for your nice presentation, sir. তোমাদের কোয়ারি থাকলে বলো। Sir, I have a question, sir. Sir, during heart transplantation, what's the procedure? or আমি যদি বলি স্যার, মানে আসলে ওই নেটিভ হার্টটা কি করবে স্যার? নেটিভ হার্টটা কি করবে? এটা কি থাকবে জায়গায়, নাকি এটা পুরোটা চেঞ্জ করে নতুন করে পুরোটা সেট চেঞ্জ করে করে দেওয়া দিবে, পুরোটা চেঞ্জ করে দিবে। বিশেষ করে ভাস্কুলার পার্টটা থাকে, আর বাকিটা হার্টটা চেঞ্জ করে এটাকে ইয়ে করা হয়। ভাস্কুলার পার্টটা থাকে, ভাস্কুলার পার্টে যে জিনিসটা, সেই জন্য বলা হইতেছে যে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের ব্যাপারটা তো চলে আসছে। যদি কারো ক্ষেত্রে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন থাকে, ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়, আরবি ফেইলিওর হয়, সেজন্য যে জিনিসটা করা হয়, এটা তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ভাস্কুলার পার্টটা থাকে। আমি একটা ছবি একটা দিয়েছিলাম সম্ভবত, আমার প্রথম একটা ছবি। আসলে এগুলো আসলে আমরা তো আসলে এগুলো এই ছবিটা যদি দেখো, এটাতে দেখো, এই যে এখানে বিভিন্ন ইয়ে দেখো, এই যে ট্রান্সপ্লান্টেড হার্ট, জি এই স্যার। ভেসেলস গুলোতে এখানে বিভিন্ন সুচারসের মাধ্যমে এটাকে করা হচ্ছে। এটা রাস্টের একটা ছবি আর কি, কেমন ওই এই ইয়েতে করা হচ্ছে। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে ভাস্কুলার পার্টটা ঠিক থাকে, আর বাকি হার্টটা ডোনারের মাধ্যমে ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে এটা হচ্ছে। এখন আমাদের এজ এ এমডি স্টুডেন্ট হিসেবে আমাদের কতটুকু দরকার, আসলে অ্যাকচুয়ালি এই পার্টটা নিয়ে ডিল করে হচ্ছে কি কার্ডিয়াক সার্জনসরা। আমাদের যে জিনিসগুলো জানা দরকার, যে মানে একটা পেশেন্ট যেমন স্টেজ 4 এ গেল, তখন আমাদের হার্ট স্টেজ 4 দিয়ে 3 থেকে যাচ্ছে স্টেজ
3 তে আমি সবগুলা আমি অ্যাভেল করলাম কিনা। যেমন এই স্টেজে যে সবগুলো অপশনস আমরা এইগুলো ক্ষেত্রে আমাদের একটা ড্রব্যাকস থাকে যে আমরা সবগুলো অপশনস গুলো যেমন অনেকের ক্ষেত্রে সিআরটি, আইসিডি এগুলো আমরা ইভালুয়েশনস করি না অনেক সময়। কিন্তু এই জিনিসগুলো যে সমস্ত পেশেন্ট এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয়, যাদের ক্রাইটেরিয়া আছে, এদের কারা সিআরটি পাবে, কারা আইসিডি পাবে, এদেরকে এই অপশনস গুলো নিতে হবে। যখন সিআরটি, আইসিডি এগুলো দেওয়ার পরও পেশেন্ট সিমটোমেটিক থাকবে, তখন স্টেজ ডি তে যাবে। স্টেজ ডি তে গেলে তখন বিভিন্ন অপশনস আছে। জেনারেলি যে অপশনস গুলো করা হচ্ছে যে তোমার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে কি লাস্ট অপশনস, এর আগের অপশন গুলোকে ট্রায়াল দেওয়া হয়। যেমন একটা হচ্ছে কি এখানের মধ্যে হয় এক্সপেরিমেন্টাল সার্জারি আছে, তারপরে এমসিএস আছে, আয়নোট্রোপ আছে। এগুলো দেওয়ার পরও যখন দেখা যাচ্ছে যে ডোনার সার্চ করতে থাকে, পেশেন্টকে ইয়েতে রেখে এই অপশন গুলো দিয়ে ডোনার সার্চ করা হচ্ছে, যখন ডোনার পাওয়া যায়, অন্যান্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, তখন ট্রান্সপ্লান্ট করা। জি বলো, সরি। হ্যাঁ বলো। সরি স্যার। বলো। তাহলে স্যার মানে আমরা হার্ট, লাং পুরোটা ট্রান্সপ্লান্টেশন কখন করি স্যার? যদি লাংও ইনভলভমেন্ট থাকে অথবা পালমোনারি হাইপারটেনশন থাকে স্যার? জি, যদি মনে করা হচ্ছে যে আমি একটা কার্ডিয়াক হার্ট ট্রান্সপ্লান্টেশন করলাম, যে তার লাংস এর মধ্যে সিওপিডি হয়ে এই অবস্থাতে আছে, মানে অ্যাডভান্স স্টেজে আছে, তখন বা আইপিএ আছে, তার ডিপিএলডি হয়ে আইপিএফ হয়েছে, এটা থেকে পেশেন্টের রেসপিরেটরি এটা আছে, ফেলিওর থাকে। তো ওই পেশেন্টের শুধুমাত্র তো আমি কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করে তা আমি কোনো তাকে বেনিফিট দিতে পারবো না। সেক্ষেত্রে যে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনের সাথে সাথে লাং ট্রান্সপ্লান্টেশন একই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে গিয়ে কিডনির ক্ষেত্রে। শুধুমাত্র হার্ট ট্রান্সপ্লান্টেশন করলেই তো হবে না, কিডনিকেও ট্রান্সপ্লান্ট করতে হবে। সুতরাং দেওয়ার আগে আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই ক্রাইটেরিয়া গুলোতে যে হার্ট টিম আছে, টিম এগুলো সব অ্যাসেসমেন্ট করে প্রতিটা করার পরে তারপরে ওই স্টেপে যান। এমডি স্টুডেন্ট হিসেবে তোমাদের কর্তব্য হচ্ছে, আমি আসলে এই স্লাইডটা ইচ্ছে করে রাখছি ডিসকাশনের জন্য, এই সবগুলো শর্ত সবগুলো কি আমরা করি কিনা, বা এই ইয়েগুলো এইখানে যে আমরা ক্রাইটেরিয়া গুলো, আর একটা যে স্লাইডটা দেখালাম যে ইএসসির একটা স্লাইড আছে, হ্যাঁ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসকাশনে আমরা তো আসলে হার্ট ট্রান্সপ্লান্টেশনের ইয়েটা পাবো না, জাস্ট কোন রোগীগুলো গেলে কি করণীয় এটার ব্যাপারে একদম এই স্লাইডটা বিশেষ করে তোমাদের জন্য এজ এ স্টুডেন্ট হিসেবে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এটারই একটা লাস্ট স্টেজে হচ্ছে গিয়ে কখন আমরা হার্ট ট্রান্সপ্লান্টেশন থাকবো। এটা অনেক সময় সাধারণত হার্ট ট্রান্সপ্লান্টেশন এই প্রশ্নগুলো আসতে পারে তোমার ভাইবা টেবিলে আসতে পারে, হঠাৎ করে কথা প্রসঙ্গে যদি কোনো আসে, কোনো রেফারেন্স আসে, তখন বলতে পারো যে স্টেজটা কি কি স্টেজ আছে, এ বি সি ডি। তখন যদি একটু ইয়ে হয় যে ডি স্টেজে কি কি অপশনস আছে, তখন এটার সম্বন্ধে একটা দুটো কথা বলতে হতে পারে, বা এটা সম্বন্ধে একটা গ্রস আইডিয়া থাকা উচিত। স্যার ওইভাবেই আসলে আমাদের সবার লেকচারগুলোকে সিলেক্ট করেছেন, যেন তোমরা প্রতিটা তোমাদের রিটেনের জন্য বা ভাইবাতে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যেন মুখ খুলতে পারো, এটার একটা আইডিয়া দেওয়া। হ্যাঁ বলো স্যার লাস্ট কোশ্চেন স্যার। স্যার প্রেজেন্ট সিনারিওটা কি স্যার সারা বিশ্বের বা বাংলাদেশে? বা বাংলাদেশে তো বাংলাদেশে হয় না, বাংলাদেশে হয় না। এটা প্রথম যেটা হয়েছে যে সাউথ আফ্রিকাতে সবার আগে হয় 1967-এ। 1967 এর পরে তারপরে হচ্ছে গিয়ে ইউএসএ তে ট্রায়াল দেওয়া হচ্ছে। তখন ওরাও যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে, ডোনার পাওয়া যাচ্ছে না আর কি, ডোনারের নাই। এখন প্রেজেন্ট সিনারিওতে যে প্রথম যে জিনিসগুলো করা হচ্ছে, এখন যে স্টেপ গুলোকে ফলো করা হচ্ছে, যদি এখান থেকে বলা হয়, এখন প্রথম যে জিনিসটা হচ্ছে যে যারা আইসিডি দিল, তারপরে ডিভাইস দিল, তাদের ক্ষেত্রে করা হয় কি একটা স্ট্র্যাটেজি নেওয়া হয় যে এমসিএস করা হয়। এমসিএস কথাটার মানে হচ্ছে কি মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট। মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট, আশা করি তোমরা এটা সম্বন্ধে প্রশ্ন আসলে আমি ডিটেলস বলবো। এই সাপোর্টটা দিয়ে পেশেন্টকে ডোনার সিলেকশনের জন্য ডোনার সার্চ করা হয়। এটা হচ্ছে কি একটা ব্রিজ থেরাপি হিসেবে কাজ করে এমসিএসটা। কোনো ক্ষেত্রে কিছু কিছু সার্জারি আছে, সার্জারি করা হয়। আর যদি দেখা যায় যে এই পেশেন্টকে আমি হার্ট ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব না, পেশেন্ট অ্যাফোর্ডেবল না, যেটা এরকম কেসগুলোর ক্ষেত্রে তো তখন যেটা করতে হয় যে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারটা আর কিছুই না, যে তার হচ্ছে গিয়ে তার মৃত্যুর দিন গোনা, তারপরে তাকে সিমটোমেটিক সাপোর্ট দিয়ে যাওয়া, এই জিনিসটা হচ্ছে গিয়ে প্যালিয়েটিভ কেয়ার আর কি। বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার শওকত বলছিলাম স্যার। বলো স্যার মানে ট্রান্সপ্লান্টেড হার্টে মানে হোয়াট আর দ্য মানে চেঞ্জ ফিজিওলজি ইন ট্রান্সপ্লান্টেড হার্ট উইথ দেয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা কি একটু বলবেন স্যার?
মানে কি কি ফিজিওলজি স্যার এখানে চেঞ্জ হয় নরমাল হার্টের সাথে? নর্মাল হার্টের Importance টা কি? তুলনায় যেটা হচ্ছে কি একই রকমই থাকবে। তুমি যদি ওটা তোমার ওই ক্রাইটেরিয়াতে কিরকম ফিল আপ করতেছো তুমি। তোমার তো হচ্ছে গিয়ে যে জিনিসটা হচ্ছে গিয়ে এই যে ডোনার সিলেকশন এর পরে এটা তোমার যে ডোনার্স এর যেটা হচ্ছে গিয়ে ইয়ের থেকে চেঞ্জ করা হতেছে। তোমার নর্মাল হার্টে যেরকম ইয়ে করা হতেছে তোরা ওরা একটা পর্যায়ে বলছে যে যারা অ্যাথলেটিক পারফরমেন্স তারা শো করতে পারবে। অ্যাথলেটিক পারফরমেন্সও কোনো পেশেন্টের ক্ষেত্রে শো করতে হবে। কাদের ক্ষেত্রে শো করতে পারবে? যাদের ক্ষেত্রে প্রপারলি সিলেক্টেড পেশেন্ট হয়েছে। এটার ফিজিওলজিতে খুব বেশি নর্মাল ফিজিওলজির মতোই কাজ করবে। যেমন যে রোগটাকে হার্ট দেওয়া হচ্ছে, যিনি ডোনারের এই জিনিসগুলো যখন সে ফিল আপ করবে শুধুমাত্র তখনই তার থেকে নেওয়া হচ্ছে। সুতরাং এখানে যে জিনিসটা হচ্ছে গিয়ে যে এই যে এইজ এর কথা আসছে, কারণ যদি অ্যাডভান্স স্টেজ থাকে তার অনেক ধরনের কোমরবিডিটিস থাকবে। কোমরবিডিটিস থাকলেও আমি ডোনার থেকে বেশি ইয়ে নিতে পারবো না। হাইপারট্রফি থাকলে যদি ইনিশিয়ালি যদি হাইপারট্রফি থাকে তাহলে তো এটা আরো বাড়বে। সেজন্য হাইপারট্রফি যেন না থাকে, ভালভুলার কোনো যেন ডিসফাংশন যেন না থাকে, ইএফ যদি ভালো থাকে। সুতরাং আলাদাভাবে যে এটার ফিজিওলজিতে খুব ধরনের চেঞ্জ আসবে এমন কিছু না। এই নর্মাল ফিজিওলজির মতোই এটা কাজ করবে। এই ক্রাইটেরিয়া গুলো শুধুমাত্র ফিল আপ হইলেই ডোনার থেকে নেওয়া হচ্ছে। স্যার এখানে আমার একটু কথা ছিল স্যার, আমি কি একটু বলবো স্যার, আপনি যদি বলেন? বলো। স্যার মানে ট্রান্সপ্লান্টেড হার্টে কিন্তু স্যার মানে বোথ এফারেন্ট এন্ড ডিফারেন্ট নার্ভ সাপ্লাই ইজ লস্ট। এখানে স্যার নার্ভ সাপ্লাই থাকে না। হুম। নার্ভ সাপ্লাই না থাকার কারণে স্যার এই পেশেন্ট গুলা মানে স্যার মানে এনজাইনাল চেস্ট পেন নিয়ে স্যার আসতে পারে না, মানে কমপ্লেন করে না এনজাইনাল পেন। এই জন্য এই রোগীগুলোকে স্যার অ্যানুয়ালি করোনারি এনজিওগ্রাম করার কথা বলা হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে স্যার ওদের সাপ্লাই লস্ট থাকে, এই জন্য হ্যালো স্যার হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলো। মানে স্যার প্রথম হচ্ছে ওদের এফারেন্ট সাপ্লাই লস্ট থাকে, এই জন্য স্যার ওরা মানে এনজাইনাল চেস্ট পেইন ওদের কমপ্লেইন করে না। তো এই জন্য আমাদেরকে এই রোগীগুলোকে স্যার মানে অ্যানুয়াল করোনারি এনজিওগ্রাম করার কথা বলা হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে স্যার ওদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই না থাকার কারণে মানে রেস্টিং ট্যাকিকার্ডিয়া থাকে, ওদের হার্ট রেট সবসময় 90 to 110 এরকম থাকে। আরেকটা কথা বলা হয়েছে স্যার ওদের মানে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স ল্যাকিংস থাকে। এই জন্য স্যার যদি এসবিটি নিয়ে রোগীগুলো প্রেজেন্ট করে তাহলে ওদের ক্যারোটিড সাইনাস মেসেজ দিলে মানে কাজ করবে না স্যার। আর কিছু কথা বলা হচ্ছে স্যার ডিগক্সিন আর অ্যাট্রোপিন, এই ওষুধগুলোরও মানে কিছু ইফেক্ট লস্ট হয়ে যায় স্যার। যেমন স্যার ডিগক্সিন হচ্ছে স্যার ওই যে হার্ট রেট কমাতে পারে না স্যার, আর অ্যাট্রোপিন দিলে অনেক সময় হার্ট রেট বাড়ে না স্যার। এই রোগীগুলোকে মানে এগুলো হচ্ছে মনে হয় ফিজিওলজিক্যাল চেঞ্জ আর কি স্যার। আমার কাছে মানে ইম্পর্টেন্ট মনে হয়েছিল স্যার কথাগুলো। ঠিক আছে, তোমার ইয়ের যেটা হচ্ছে গিয়ে অ্যানাটমিক্যাল ইয়ে নাই, ফিজিওলজিক্যাল এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে। জি থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোয়েশ্চেন, ওই যে একুট হার্ট ফেইলারের পরে যে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয় ওইখানে যে আইএবিপি দেওয়া হয় এটা কি এমসিএস এর আওতায় পড়ে নাকি? এটা নিয়ে একটা ভালো কোয়েশ্চেন আপনার। ওটা কি এমসিএস এর আর এমসিএস ওই মেকানিক্যাল সাপোর্ট কতক্ষণ পর্যন্ত রাখা যায়? এটা হ্যাভ এনি টাইম ফ্রেম? আচ্ছা বলতেছি। আচ্ছা এইখানে দেখেন, এটা যে মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্টটা হচ্ছে এটার সম্বন্ধে আমি ইচ্ছে করে আনছি জিনিসটা। এটা হচ্ছে গিয়ে আসলে হার্ট ট্রান্সপ্লান্টেশনের ঠিক আগের স্টেপটা। এমসিএস যেটা আছে, এমসিএসটা আসলে 2 ধরনের হয়। একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে গিয়ে লং টার্ম। তো ইয়েতে যেটা বলছে আইএবিপি যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে স্যার আমাদের ক্লাস নিতে শাহাবুদ্দিন স্যার আমাদের সাথে গল্প করছিলেন যে উনাদের সময় উনি নিজেও একটা ভেট পেশেন্টসকে সারা রাত ধরে উনি আইএবিপি ইয়ে দিয়েছিলেন, যে অনেক এটাতে সম্ভবত পাম্প করতে হয়। আমরা আসলে সে প্র্যাকটিক্যালিটি দেখি নাই, সেটা আমরা জানি না। তবে আমার যতটুকু মানে মনে হয়েছে, দেখছিলেন আগে যে আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি কাদের সাহেব, যিনি ইয়েতে বিএসএমইউতে ভর্তি ছিলেন, তখন উনার সম্ভবত আইবিপি দেওয়া হয়েছিল সম্ভবত অ্যানাটমিক সাপোর্টের সাথে। আমি আমার ইয়ে দেখি যতটুকু, আসলে তো পেপারে তো আইবিপির কথা ডাইরেক্টলি বলা নাই, তখন বলা হয়। তো বলা আছে যে 14 ডেজ পর্যন্ত এটা সাপোর্ট দিতে পারে, 14 ডেজ পর্যন্ত সাপোর্ট দিতে পারে। এখন আইবিপি ছাড়াও আরো কিছু অপশন আছে এমসিএস এর মধ্যে, ওটাকে বলে ট্যান্ডেম হার্ট বলা আছে। এগুলো ওর মাধ্যমেও এগুলো শর্ট টার্ম সাপোর্ট দেওয়া হয়। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে 14 দিন পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে। 14 দিন পরে পরবর্তীতে যদি পেশেন্টটা ইয়ে হয়, ইমপ্রুভমেন্ট করে,
তখন পরবর্তী তারা কি স্ট্র্যাটেজি নিবে এটা ইটিওলজির উপর ডিপেন্ড করে। যেমন মায়োকার্ডাইটিস থাকলে, সিভিয়ার ফালমিনেন্ট মায়োকার্ডাইটিস থাকলে তখন এক ধরনের স্ট্র্যাটেজি হবে। যদি এটা ইসকেমিক রিলেটেড কোনো কারণে যদি এই ইয়েটা হয় তখন সেটা আরেক ধরনের স্ট্র্যাটেজি হবে। তো আসলে হার্ট ট্রান্সপ্লান্টেশনটা একিউট হার্ট ফেলিওরের তুলনায় বরং এন্ড স্টেজে হার্ট ফেলিওরে বেশি ইয়েটা করা হয়। এটার মাধ্যমে আগে প্রথমে শর্ট টার্ম এমসিএস দিয়ে সাপোর্ট দেওয়া হয়, এটার দেখে রেসপন্স দেখে পরবর্তী সিদ্ধান্তগুলো মেক করা হয় আর কি। এমসিএসটা অনেকগুলো করা হয়, একটা হচ্ছে গিয়ে এন্ড স্টেজে এক ধরনের স্ট্র্যাটেজি, আবার হচ্ছে গিয়ে শর্ট টার্মও দেওয়া যেতে পারে। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে 14 দিন, সাথে কথাগুলো বললাম আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এখানে একটা এই অপশন আছে, এটা আসলে আপনাকে প্রশ্ন করেনি, আমি এটা বলি নেই যেহেতু প্রশ্ন আসেনি। এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল সার্জারি ও ড্রাগস। এক্সপেরিমেন্ট সার্জারি ও ড্রাগস মানে হচ্ছে গিয়ে এন্ড স্টেজে হার্ট ফেলিওর কিছু কিছু সার্জারি করা হয়। যেমন মনে করা হয় যে সিএবিজি বা পিসিআই, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিএবিজি করেও খুব লাভ হবে না, কিন্তু যদি এটা অপশনসটা নেওয়া যায় সেক্ষেত্রে তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য করা হয় কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে মাইট্রাল বাল্ব, যেটা হচ্ছে গিয়ে যাদের এন্ড স্টেজ হার্ট ফেলিওর হয় তাদের এলভি ডাইলেটেশনের কারণে এনুলার ডাইলেটেশন হয়। এনুলার ডাইলেটেশনের জন্য ওই মাইট্রাল বাল্ব সার্জারি করে এনুলাস যেটা আছে সেটাকে আবার ইয়ে করে ক্লিপিং এর মাধ্যমে এনুলাসটাকে যেটা ডাইলেটেড হয়ে গেছিল সেটাকে শর্ট করা হয়। যার ফলে হয় কি যে এমআর যেটা হয়, যে জিগার ফাংশনাল যে এমআর হয়, যেটা এল এর ক্ষেত্রে বা এলবির ক্ষেত্রে ভলিউমের ওভারলোডের ইয়ে তৈরি করে সেটা একটু কমে আসে, সেটার জন্য এটা করা হয় মাইট্রাল বাল্ব সার্জারি, এটাকে বলে মাইট্রাল অ্যানুলোপ্লাস্টি। আরেকটা করা হয় যে সার্জারি ক্ষেত্রে হচ্ছে এসবিআর বলা হয়, সার্জিক্যাল ইয়ে করা হয়, ভেন্ট্রিকুলার রিমডেলিং করা হয় আর কি। সার্জারি করে ভেন্ট্রিকুলার জিওমেট্রিটাকে কিছুটা চেঞ্জ করা হয়, যেটা লং হার্ট ফেলিওরের কারণে অ্যানুরিজমাল ডাইলেটেশন হয়, আরো কিছু পরিবর্তন চলে আসে, তখন এটাকে রিস্টোর করা হয় ভেন্ট্রিকুলার ইয়েটাকে, মাইকোডিয়ামটাকে বা ইয়ে করে রিস্টোরেশন করে, এসবিআর বলা হয় এটাকে, বা সার্জারি করা হয়। এটা একটা অপশনস, এটা এই এক্সপেরিমেন্টাল সার্জারি গুলো করা হয়ে থাকে আর কি। মেইনলি যে জিনিসটা করা হয়, প্রথমে দেখা হয় যে পেশেন্টের আসলে এটাকে কি হার্ট ট্রান্সপ্লান্টেশন বা এমসিএস দেওয়ার মতো তার ক্রাইটেরিয়া আছে কি নাই। যদি থাকে তো এমসিএস দেওয়া হলো, তারপরে হার্ট ট্রান্সপ্লান্টেশন দেওয়া হলো, এর মাঝখানে আয়োনোটোপের সাপোর্ট দেওয়া হলো, প্রযোজ্য ক্ষেত্রে সার্জারি করা হলো। আর যদি দেখা যাচ্ছে কি হার্ট ট্রান্সপ্লান্টেশনের ক্রাইটেরিয়াতেও ফিল আপ হয় না, এমসিএস এর ক্রাইটেরিয়া ফিল আপ করা যাচ্ছে না, তখন পেশেন্টের অ্যাটেন্ডের সাথে ইয়ে করে তাকে স্ট্র্যাটেজিটা না হয়, এন্ড অফ লাইফ কেয়ার স্ট্র্যাটেজি না হয়, তখন তাকে জাস্ট সিমটোমেটিক ম্যানেজমেন্ট দেওয়া হয়, দেওয়া হয়। তারপর আরো যদি পেশেন্ট যদি উইশেস করে সেক্ষেত্রে ওই আইসিডি বা যেগুলো আছে এগুলোকে আস্তে আস্তে ডিঅ্যাক্টিভেট করা হয়, পেশেন্টের ওই স্বেচ্ছায় মৃত্যু যেটা ওটাকে ইয়ে করা হয় আর কি, প্রেফার করা হয়। আর কোনো কোয়েরি আছে স্যার? স্যার ওই যে ট্রান্সপ্লান্টেড হার্টের মধ্যে স্যার যে মানে সুসার মেটেরিয়াল দেওয়া হয় সেগুলোতে একসময় স্কার ফর্মেশন হয়, ওখান থেকে তো এরিথমিয়া হয়ে মানে ডেথ হইতে পারে স্যার। এখন প্রশ্ন হচ্ছে আমি আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি হার্ট ট্রান্সপ্লান্টেশনের যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা তোমরা যে প্রশ্নগুলো করেছো, আসলে কার্ডিয়াক সার্জনসরা এই জিনিসগুলো তাদের এক্সপেরিয়েন্স গুলোকে আরো ভালো শেয়ার করতে পারবে। আমি আসলে যে মেইন যে জিনিসগুলো চাচ্ছিলাম তোমাদের লেভেলে যে জিনিসটা হচ্ছে তোমাদের যেটা মেইন যেটা ইয়ে করা উচিত, মানে এই স্টেপটা সম্বন্ধে তোমাদের খালি আমার কাছে, আমি আসলে ইন ডেপথে ইয়ে করিনি, আমি জাস্ট তোমাদেরকে ইচ্ছে করে ভিতরে বেশি ডিপে যাইনি। আমার ইয়ে হচ্ছে কি তোমরা এই স্টেজ পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, এই স্টেপ পর্যন্ত আমরা জানি। এর পরে কি হয় আমরা আমাদের লেভেলে আমরা জানি না, তোমাদের লেভেলে হয়তো তোমরা অনেক অ্যাডভান্স, আমাদের লেভেলে আমরা আসলে এগুলা নিয়ে খুব বেশি যে স্টেজ দিই, এই খেলা পড়তে পড়তে এটা রিটেনে বেশ প্রশ্ন আসে, এটা পড়তে পড়তে সব সময় চলে যায়। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম একটা সুযোগও ছিল না যে এরকম এক্সটেন্সিভ ওয়েতে সবাই ক্লাস নিচ্ছে। হ্যাঁ, তোমাদের তো অনেক এই দিক থেকে করোনা তোমাদের সুযোগও করে দিল। তো এই যে অপশনস গুলো আছে, এই অপশন গুলো অন্তত আমরা তখনকার সময় আমাদের যখন শুনছি তখন কিন্তু এই জিনিসগুলো যে অপশন গুলো আছে এগুলো সম্বন্ধে আমরা জানতাম না। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় তোমরা একটু বেশি স্ট্রিক্ট থাকো। আর ওইটা সম্বন্ধে আসলে যে আমার এক্সপিরিয়েন্স কম, সবচেয়ে ভালো হবে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট যারা আছে সার্জনস বা ইয়ে আছে তারা আরো ভালো এক্সপ্লেন করতে পারছে, আরো ভালো বলতে পারবেন। তোমরা এই আমার আজকে এটার বলার যে মেইন যে উদ্দেশ্যগুলো ছিল এই স্লাইডটার কথা সবসময় মাথায় রাখবা।
হ্যাঁ, এই স্লাইডের কথা সবসময় মাথায় রাখবে। তোমাদেরকে হয়তো বা একটা কথা হয়তো যারা ভালো পারবা বা এই স্টেজটা চলে যাচ্ছে, রিফ্লেক্টরি হার্ট ফেলিয়ার কাকে বলবো, এটাকে কখন ডেফিনেশনসটা কি, যে মার্ক হার্ট ফেলিয়ার সিমটমস অ্যাট রেস্টে যখন হবে, এই জিনিসগুলো যখন সবকিছু স্টেজ 3 পর্যন্ত সবগুলো ডিভাইস, তারপরে আইসিডি ডিভাইস, ড্রাগস দেওয়ার পরও পেশেন্টের সিমটম হচ্ছে, রেস্টে হচ্ছে, রিকারেন্ট হসপিটালাইজেশন হচ্ছে, তখন তোমার গোল কি হবে? কন্ট্রোল করা, সিমটম করা, কোয়ালিটিটাকে ইমপ্রুভমেন্ট করা, হসপিটাল রিএডমিশনটাকে রিডিউস করা, এগুলা। আর এটা এই অ্যাচিভমেন্ট করার জন্য তুমি কি কি করতে পারো? তখন আমি করতে পারি, আমি তখন বলার জন্য প্রথমে স্টেপ বাই বলতে পারি, ক্রনিক আয়োনোট্রপ সাপোর্ট নিতে পারি, টেম্পোরারি ও পার্মানেন্ট এমসিএস। আমরা টেম্পোরারিটা সাধারণত একিউট হার্ট ফেলিয়ার গুলোতে করি, শুধু এটা বলা দরকার নয়, বলবা যে ক্রনিক আয়োনোট্রপস, তারপরে এমসিএস নেওয়া যায় কিছু কিছু প্রযোজক ক্ষেত্রে, সার্জারি যেমন মাইট্রাল ভালভ সার্জারি, তারপরে ভেন্ট্রিকুলার রিকনস্ট্রাকশনস, এগুলো করা যেতে পারে। এর পরবর্তীতে যদি ডোনার অ্যাভেলেবেল অন্যান্য ক্রাইটেরিয়া ফিল আপ হয়, তাহলে হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে পারবে। তো হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে গেলেই কতগুলো তোমাদের কথা চলে আসবে, তোমরা প্রশ্নগুলো করো নাই। কন্ট্রাইন্ডিকেশন গুলো কেন, কন্ট্রাইন্ডিকেশন গুলো সম্বন্ধে একটু আলোচনা করলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা প্রশ্নটা করো নাই। যেমন একটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে, যেমন এখানে ইএসসি তে যেমন বলা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। এই অ্যাক্টিভ ইনফেকশন বলতে বোঝাচ্ছে যদি কারো যদি কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে কি করা যাবে না, ব্যাপারটা সেরকম না আসলে। এটাকে এখানে এর মধ্যে ভাবে হলে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাক্টিভ ইনফেকশন থাকলে ইনফেকশনটাকে ট্রিট করা হবে, ট্রিট করে যদি দেখা যায় যে ব্লাড কালচার নেগেটিভ, কাউন্ট নর্মাল, লোকাল সিমটম নাই, সেক্ষেত্রে করা যাবে। তারপরে অ্যাক্টিভ ইনফেকশনের মধ্যে ক্রনিক ইনফেকশন কিছু আছে, যেমন হেপাটাইটিস বি, সি, এইচআইভি, দিস আর দ্য ইস্যুস। যদি ইয়ে করা হচ্ছে, বিদেশে দেখা গেছে যে হেপাটাইটিস সি তে কিছু কিছু ক্ষেত্রে তারা করতেছে, তো হেপাটাইটিস বি, সি, এইচআইভি এগুলোর ক্ষেত্রে যদি থাকে, আসলে করলে খুব একটা লাভ আসবে না। দ্বিতীয় যে ইস্যুটা যেটা করা বলা হচ্ছে গিয়ে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ইরিভার্সিবল যদি হয়, তাহলে কি করণীয়? তাহলে এটা আসলে একটা স্ট্রং ইন্ডিকেটর, এটা এই রেঞ্জে থাকলে আসলে করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তোমার এমসিএস, এটা আসলে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনটা তো আসলে হচ্ছে গিয়ে রেট্রোগেট ওয়েতে ডেভেলপ করে, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশারটা বেশি থাকার কারণে, দীর্ঘদিন বেশি থাকার কারণে। তখন যাদেরকে দেখা গেছে যে এমসিএস দেওয়া হয়েছে, এমসিএস যারা আছে, সার্কুলেটরি সাপোর্টে আছে, দীর্ঘদিন থাকার কারণে লেফট ভেন্ট্রিকুলার অফলোডিং হয়। অফলোডিং হওয়ার পাশাপাশি এই তখন ইয়ে দেওয়া হয়, তোমার পালমোনারি হাইপারটেনশনের জন্য যে ড্রাগগুলো আমরা দেওয়া হয়, আসলে ইরা, তারপরে এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো দিয়ে যদি প্রেশারটাকে কমানো যায়, সেই ক্ষেত্রে কিছুটা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তারা এরকম করছে। তবে এই ইন্ডিকেশনটা খুবই স্ট্রং ইন্ডিকেশন, যে যদি কারো যদি রিভার্সিবল হয়ে যায়, সেজন্যই এই জিনিসটা এখানে কিন্তু এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, যে সিস্টেমিক প্রেশারস বা এগুলো। অ্যাডভান্স স্টেজে যেটা হচ্ছে কি, আসলে যারা 70-এর উপরে যারা থাকবে, তাদের তো অলরেডি কারো কমরবিডিটিস থাকবে, সুতরাং ফিজিওলজিও খুব ভালো থাকবে না, সেজন্য এটাতে দিয়ে আমি খুব বেনিফিট নিতে পারবো না। মেলিগনেন্সি সম্বন্ধে একটা কথা বলা হয়েছে, যে যেমন স্কিনের মেলিগনেন্সি যারা লোকাল থাকে, তারপরে যদি লো গ্রেড প্রোস্টেটিক ক্যান্সার থাকে, যদি বয়স্ক লোক যাদের থাকে, তাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে করা যাইতে পারে। কিন্তু সুতরাং এখানে ক্ষেত্রে বলা হয়েছে অনকোলজিস্টের সাথে আলোচনা করে যে অ্যাক্টিভ মেলিগনেন্সিটি অ্যাক্টিভ কিনা, বা অ্যাক্টিভ হলে রিমুভ করা হয়েছে, এটা মেটাস্টেসিসের রিস্ক কম, তাদের ক্ষেত্রে করা যেতে পারে। ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে করে ওই নিউরোপ্যাথি এই যারা আছে, তাদেরকে দিয়ে আমরা খুব বেশি ট্রান্সপ্লান্ট করে খুব একটা আনতে পারবো না। অবিসিটির পেশেন্ট যারা থাকে, তাদের পুর ওন্ড হিলিং হয়, তো পুর ওন্ড হিলিং হয়, তারপরে সেই জন্য এইগুলো করে লাভ হয় না। তারপরে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, ওবিস পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় ইমিউনোসাপ্রেশন স্টেরয়েড দেওয়া হয়, তারা দেখা যায় আরো ওয়েট গেইন করে। মার্ক ওবিসিটি এটা একটা রিলেটিভ ইন্ডিকেশন, সেক্ষেত্রে বলা হচ্ছে 30 এর নিচে নামানোর কথা বলা হচ্ছে। পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে, এটাকে অবশ্যই ট্রিট করতে হবে। যদি করোনার ইয়েতে ক্যারোটিড আর্টারিতে যদি কোনো ধরনের ব্লকস বা ইয়ে থাকে, তো ওগুলাকে ট্রিট না করে আমি যদি ট্রান্সপ্লান্টেশন করি, কোনো লাভ আসবে না, বেনিফিটটা আমি পেশেন্টকে দিতে পারবো না। পালমোনারি ইনফ্রাকশনের কথা বলা হয়েছে, যে পালমোনারি ইনফ্রাকশন থাকলে যদি এই পেশেন্টের পালমোনারি অ্যাবসেস হওয়ার একটা ঝুঁকি থাকে, সুতরাং পালমোনারি ইনফেকশনকে অবশ্যই এটা প্রপার ট্রিটমেন্ট করে তারপরে এটাতে দেওয়া উচিত। এটা আসলে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না।
তারপরে এটা একটা স্ট্রং ইন্ডিকেশন যে কোনো পেশেন্টের সিকেডি আছে, হেপাটিক ইয়ে আছে, আইপিএফ আছে, তার ক্ষেত্রে করা হলো তাহলেও আমি ভালো বেনিফিট দিতে পারবো না। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। পেশেন্টের যদি কেয়ার গিভার ভালো না থাকে, তো কেয়ার গিভার ভালো না থাকলে আসলে দেওয়া গেলে যে ড্রাগ কমপ্লায়েন্সটাকে পুয়ার থাকবে, তাকে এরপরেও যে দেওয়ার পরেও সাপোর্ট, বাকি যে সাপোর্ট, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট হবে ট্রান্সপ্লান্টেশনে, কিন্তু অন্যান্য সাপোর্টস এর ব্যাপারগুলো থাকবে, অনেকগুলো ড্রাগস, গ্রাফ যেন রিজেকশন, অনেকগুলো ড্রাগস খাওয়ার ব্যাপার থাকবে। ওগুলো যদি আমার যদি ওইরকম কেয়ার গিভার ভালো না থাকে, তাহলে এদেরকে দিয়েও লাভ হবে না। তার যদি কোনো সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, সাইকোসিস থাকে, তাহলে ওই পেশেন্টকে আসলে ইয়ে করে। তো আমার এই স্লাইডটাকে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। ইন্ডিকেশনের আগে আপনারা কন্ট্রাইন্ডিকেশন গুলোকে আগে, এটা তো আমরা সবাই জানি যে ট্রান্সপ্লান্টেশন বা যে কোনো ধরনের ট্রান্সপ্লান্টেশন হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, কিন্তু এটা দেওয়ার আগে যে আসলে তার কোনো কন্ট্রাইন্ডিকেশন গুলো আছে কিনা এইটাকে আগে দেখে নিতে হবে। যদি দেখা থাকলে তাহলে এই অপশনের দিকে আর যাওয়া যাবে না, তখন আদার্স অপশন গুলো থাকবে। সুতরাং এই কন্ট্রাইন্ডিকেশন গুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট শর্ত। থ্যাংক ইউ আর কোনো কোয়েরি? না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আপনাদের যে জিনিসটা হচ্ছে কি, আপনাদের ক্ষেত্রে যে যে আজকের ইয়ে থেকে লার্নিং গুলো হচ্ছে কি, আমি যেটা মনে করি যে আপনার যে জিনিসগুলোতে ইয়ে করবেন, যে প্রথম শর্তটা হচ্ছে কি এই স্লাইডটা ইম্পর্টেন্ট, যদিও বা এটা আপনাদের ইয়ে না, এটা অবশ্যই পরীক্ষার সময় আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্টেপ গুলো যেন খুব দ্রুত বলতে পারেন। হ্যাঁ, এবং স্যারেরও এটা খুব ফেভারিট কোয়েশ্চেন। হ্যাঁ, আপনার যেহেতু স্যার থাকবেন, যেহেতু স্যারের হচ্ছে ইন্টারনালের প্রশ্নগুলো তোমার জানা থাকা লাগতে হবে। হ্যাঁ, সুতরাং এই যে আর্নির অপশন, সিআরটির অপশন, ইভাবরেডিনের অপশন, এই জিনিসগুলো যেন একবারে কণ্ঠস্থ থাকতে হবে। এটা একদম প্যাকড কোয়েশ্চেন স্যারের। যেমন এখান থেকে যখন বললেন এটা দিলাম কাজ হলো না, এটা দিলাম কাজ হলো না, তার কি অপশন আছে? ডিগক্সিন আছে, এই ড্রাগটা আমাদের এখানে পাওয়া যায় না। তারপর এটাকে বলা যায় আফ্রিকান আমেরিকানদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, সুতরাং এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তো আমাদের একটা অপশন আছে ডিগক্সিন। ডিগক্সিন হচ্ছে গিয়ে রিকারেন্ট হসপিটালাইজেশনকে প্রিভেন্ট করে। আর কি অপশনস? এলবিএডি সম্বন্ধে একটা দুটো, যারা ভালো পারবেন এভাবে আস্তে আস্তে প্রসিড করে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এলবিএডি সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস, লেফট ভেন্ট্রিকুলার ডিভাইস, এটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এটাতেও যদি কাজ করলো না, তাহলে কি অপশন আছে হার্ট ট্রান্সপ্লান্টেশন? মানে এই কোশ্চেন গুলো আসবে এভাবে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে কি আপনি শেষ পর্যন্ত জানেন কিনা কি করতে হয়। আর স্লাইডটা যেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে প্রত্যেকটা ম্যানেজমেন্ট গুলো, যে কখন ডায়াবেটিক্স, এগুলো আলাদা আলাদা ভাবে আপনাদেরকে যিনি হার্ট ফেলিওর পড়াইছেন নিশ্চয়ই উনি বলছেন ডায়াবেটিক্স কোন ধরনের এস ইনহিবিটর কত দিবেন, বিটা ব্লকার কি কখন দিবেন, কোনটা কিভাবে দিবেন, এইগুলো আপনাদের অবশ্যই একবারে ক্লিন কাট এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। কখন সিআরটি দিবেন, কখন আইসিডি দিবেন, এগুলো পরীক্ষার গুলো প্যাকড কোয়েশ্চেন, এগুলো না পারলে তারা খুব মাইন্ড করে। যখন আপনারা এগুলো পারবেন তখনই কোয়েশ্চেনটা চলে আসবে যে আপনি আচ্ছা স্টেজ ডি হার্ট ফেলিওর সম্বন্ধে আপনারা জানেন কি, তাহলে স্টেজ ডি হার্ট ফেলিওর কাকে বলে, এগুলো কি কি স্ট্র্যাটেজি আছে, তখন এইগুলোর সম্বন্ধে হবে হার্ট ট্রান্সপ্লান্টেশন, এইগুলো সম্বন্ধে তখন চলে আসবে। অভি, তাহলে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিই নাকি? না স্যার, স্যার আছেন স্যার, স্যারের কিছু যদি স্যার কিছু বলবেন না, স্যার আছেন না? স্যার যদি কিছু বলেন, স্যার কোয়েশ্চেন না থাকলে স্যার বলবেন আর কি। Thank you, Adil, স্যার for your nice presentation. আমিও শুনলাম, আমিও শিখলাম। বসে বসে তুমি অনেক কষ্ট করছো এটাকে প্যালেটেবল করার জন্য, অনেক কিছু জায়গা থেকে অনেক তথ্য এবং উপাত্ত নিয়ে আসছো। আসলে পরীক্ষার সময় দুই জায়গায় মানে থেকে এইটার কোশ্চেন আসে। একটা হলো শর্ট নোট আসে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন এটা সম্পর্কে, আর পরীক্ষার ভাইবা বোর্ডে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ওখানে লেখা থাকে। হ্যাঁ, সেটা এক মিনিট। হ্যাঁ সোহেল, যাও না, একটু পরে আপনার ম্যাম খুঁজতেছিল আপনাকে। ম্যাম ঘুম থেকে ওঠে নাই, উঠলে তারপরে ঠিক করো। হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওই সে ভাইবা বোর্ডে যেখানে ওই লেখা থাকে বোর্ড বি তে ওইটা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনটা লেখা থাকে। ওই সময় জিজ্ঞাসা করে হোয়াট ডু মিন বাই কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, অথবা তারপরে হলো ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন, কারে দিবা কাকে দিবা না।
এই ইন্ডিকেশন দেখতে যে এটা থাকে। আর একটা শর্ট অ্যান্সার থাকে হলো ডিসক্রাইব দি ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার। তিনটে জায়গায় তোমার কোশ্চেন আসবে, এবং হার্ট ফেলিয়ারের কোনো কোশ্চেন যদি একদম নাও থাকে তাহলে আলটিমেটলি যে তোমার আইদের মানে শর্ট নোটে অথবা শর্ট অ্যান্সারে তোমার এরকম কোশ্চেন থাকবে। কারণ ব্রড কোশ্চেন হার্ট ফেলিয়ারের থাকা একটু কঠিন, মানে এবং দিতে পারে হার্ট ফেলিয়ারের মানে প্রশ্ন যদি দেয় তাহলে সেটা হলো ওই যে এমন একটা সিনারিও দিবে যে তোমার সমস্ত ধরনের ঔষধ মানে ফেল করছে, যে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্টের ডায়াবেটিক্স, এসি ইউনিটার, বিটা ব্লকার, আরনি মানে এবং তোমার ডিভাইস থেরাপিও ফেল করার পরে বা ব্রেডিং ফেল করার পরে পেশেন্ট স্টিল সিমটোমেটিক, অথবা বলেই দিতে পারে যে রিফ্র্যাক্টরি, শর্ট অ্যান্সারে বলে দিতে পারে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্ট। কাজে এটা একটু ওই যে 7টা স্টেপ দেখাইছে, দেখো অপশন দেখাইছে এই সিলেক্টের আগেরটা, হ্যাঁ এখানে 7টা না, পরেরটা আগে দেখাইছিলে যেটা, না না বড়টা, আচ্ছা বড়টা বলছি। না 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 না, ওই যে 7টা অপশন দেখাইছে তুমি দেখো, এই মাত্রই দেখলাম তোমার এক দুই লাইন করে এই যে এখানে দেখো 7টা কিন্তু সে অপশন দেখাইছে। স্টেজ ডি পেশেন্টস উইথ রিফ্র্যাক্টরি এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার, একদম 7টা স্টেপের থেকে যদি 5 নম্বরের জন্য লিখতে হয়, হ্যাঁ তাহলে এক দুই করে অপশন গুলা তুমি অপশন 7টা জেনে থাকলা, এবং এর মধ্যে থেকে তুমি 2 লাইন 1 লাইন করে লিখতে থাকলেও তোমার মানে 5 নাম্বার হয়ে যায়। এই অপশন কটা লিখতে পারলেই তুমি 2 পাও, তারপরে প্রত্যেকটার 1-2 লাইন করে যদি লিখতে থাকো আরো 2-4 মানে 5-এর ভিতরে চলে আসে। 5-এর ভিতরে আমার 3 পাইতেই হবে, 5-এর ভিতরে 3 না পেলে আমার 60% হয় না। দেখা যায় সেই হিসাব করে তোমার যদি লেখো, নাম কটা লিখলেই 2 আসে, আর একটু ডিসক্রিপশন দিলে আরো 2 আসে, কিন্তু 4 চলে আসে 5-এর ভিতরে। সেই জন্য মানে মানে পড়াশোনাটা হইতেছে নিজের কাছে খুবই টেকনিক্যাল, এবং মানে টেকনিক করে পড়তে হয় যে আমার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, আমাকে কি জিজ্ঞাসা করবে। এইবার কিন্তু তোমাদের যে মানে করোনার এটা একটা ফল হিসাব বলতে পারতেছো, তোমাদের অনেক আমাদের টিচার আসছেন এবং অনেক স্যারই মানে ক্লাস নিচ্ছেন। তোমরা হয়তো প্রথম দিকে দেখছো এক একজনে হয়তো ক্লাস নিতে একটু রিল্যাক্টেন্ট ছিল, কিন্তু পরের দিকে যারা মানে এই ডিভাইস সম্পর্কে একটু মানে ভীতি ছিল তারা একটু রিল্যাক্টেন্ট ছিল, কিন্তু এখন মোটামুটি সবাই ক্লাস নিতে আগ্রহী এবং ক্লাস নেয়। মাসে একটা ক্লাস, সে নিজেও তৈরি থাকে এবং এইটা নিয়ে তার পড়াশোনা করতে হয়, অনেক কিছু এই হয়, নিজের কাছে তার অনেক ভালো লাগে। কারণ যারা এখন শিক্ষক তাদের মানে পড়াইতে এবং পড়তে দুইটা জায়গায় ভালো লাগে। মানে এই একটা জিনিসই মানে শিক্ষকদের হলো সবচেয়ে বড় মানে সম্মান এবং সবচেয়ে বড় আনন্দ। টাকা পয়সা কত রুজি করতে পারলো, কত করতে পারলো সেটা মানে বড় কিছু না, সে তার স্টুডেন্টদের, সে তার ছাত্রদের কতটুকু দিতে পারলো, কতটুকু ক্যাপাসিটি, কতটুকু প্যালাটেবল ওয়েতে দিতে পারলো, সেটা হলো বড় কথা। দেখো তোমার জন্য সে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আইনা দিচ্ছে, এবং এটার সাথে যত রিলেভেন্ট জিনিস ছিল সেখানে সে এটা পারতো, সে ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে আইনা একটা তোমার লেকচার দিয়ে দিতে পারতো। হ্যাঁ, সেটা তুমিও পড়তে পারতা, যে কেউ পড়তে পারে, কিন্তু রিলেভেন্ট এবং সব জায়গা থেকে ই করা সেটা ডিফিকাল্ট। দুইটা জায়গায় এই মানে মানে থাকবে, প্রশ্নগুলো থাকবে। কাজে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে তৈরি করে রাখতে পারলে, আজকের পড়া যদি আজকে আমি পড়ে এটা তৈরি করে রাখি, তাহলে এটা নিয়ে আর কোনো ধরনের সংশয় থাকবে না যে এটা থাকবে কি থাকবে না, আমরা এটা পড়বো কি পড়বো না। যে যতগুলো ক্লাস দেওয়া হইতেছে প্রত্যেকটা ক্লাস থেকে আইডিয়া শর্ট কোশ্চেন অথবা শর্ট নোট অথবা অন্য কোনো ভাবে মানে থাকবেই। বারবার মানে এই করে পড়েছে, আজকের এই ক্লাস থেকে তুমি ধরেই রাখো যে হয় শর্ট নোট পেলে তুমি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন শর্ট নোট পাইবে, নাইলে তুমি যদি ট্রিটমেন্ট অপশন মানে পাও
তাহলে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর এন্ড স্টেজের ট্রিটমেন্ট অপশনটা 5 নম্বরের মধ্যে তোমার লিখতে হবে। তোমার মানে যেভাবে, আর কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন তোমার 5 নম্বরের মধ্যে তোমার তৈরি থাকতে হবে। তুমি মানে 5 নম্বরের জন্য তৈরি থাকতে হবে সবকিছুর জন্যই। ব্রড কোশ্চেন হইলে এটারে বাড়াই দিবা, আর ব্রড কোশ্চেন না হইলে এটারে শর্ট করে 5-এর মতো করে তৈরি করে রাখবা। স্যার ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন আসলে এখানে আমাদের গাইডলাইন ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন তো আসবে না, জি স্যার এটা পরীক্ষা তোমায় বলবে না যে তুমি হোয়াট আর দি ইন্ডিকেশন অফ দি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, তোমারে বলবে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, শর্ট নোট কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। জি স্যার শর্ট নোট মানে ওই যে আমরা যেমন বলি মানে কার্ডিয়াক টেম্পোনেন্ট, তারপরে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, শর্ট নোট নেক মেনু দিয়ে দিতে পারে, যেটার সম্পর্কে এরকম মানে কতগুলো আছে। তখন এটার তুমি তার একটা শর্ট নোট কিভাবে মানে অ্যান্সার করে, প্রথম তার ডেফিনেশন দেয় যে জিনিসটা কি। হ্যাঁ, ডেফিনেশন দেওয়ার পরে তারপর যদি এর কোনো ইটিওলজি থাকে, প্যাথোফিজিওলজি, সাইন, সিম্পটম, ইনভেস্টিগেশন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, সব এক লাইন করে, মানে এক লাইনের মধ্যেই তোমার এইগুলার অ্যান্সার করতে হবে। এবং এইখানেই তোমার হলো মানে প্রম্পটনেস নির্ভর করে, ওখানে ম্যাচুরিটি নির্ভর করে যে তুমি কতটা ম্যাচিউরড একটা মানে ক্লাসের জন্য। এবং এই একটা জিনিস তুমি যদি আগে থেকে প্রস্তুত থাকো যে এই ধরনের কোশ্চেন আসলে আমি এইটা লিখবো, তাহলে তোমার জন্য খুব বেশি একটা সমস্যা হয় না। একটা দুইটা কোশ্চেন পরীক্ষার হলে বানাই লেখা যায়, কিন্তু সব যদি বানাই লিখতে হয় তাহলে আর টাইমে মানে কিন্তু কভার করবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। জি স্যার। স্যার যেটা প্রশ্ন করতে চাইলাম স্যার, ওই যে আমাদের গাইডলাইনে যেটা আছে আর আমার বুক দুইটাতে একটু চেঞ্জ আছে, তো আমি গাইডলাইনেরটা লেটেস্ট এটা দিব নাকি বইটা দিব স্যার? ইন্ডিকেশন বলেন, কন্ট্রা ইন্ডিকেশন বলেন বা সব। আচ্ছা, কোনো অসুবিধা নাই, তুমি গাইডলাইন ইউজ করতে পারবা। বই মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা সবকিছু ইউজ করতে পারবে, লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট সব ইউজ করতে পারবে। বই তো তোমার 5 বছর আগের। জি হ্যাঁ, এই যে হাস্ট 14 এডিশন, এটা 5 বছর আগের। এরপর কত কনসেপ্ট হয়েছে, কত চেঞ্জ হয়েছে, সিম্পল এটির পপুলেশন ম্যানেজমেন্টই চেঞ্জ হয়ে গেছে। এই বছর 4টা গাইডলাইন আসছে। 4টা গাইডলাইনের ভিতরে এসির 4টা আসছে, আর এসিসির আসছে একটা, মোট 5টা গাইডলাইন আসছে। 5টা গাইডলাইনের মধ্যে চেঞ্জ আসছে, এটা বইতে আসতে আসতে আরো 5 বছর পরে আসবে। তুমি কি 5 বছর পরে শিখবা? না, পরে তো শিখবা না, আগেই শিখতে হবে। জি স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। একদম টাইমলি মানে শেষ হয়েছে আজকে, মানে 10টার পর 10টায় শেষ হয়েছে। আর মানে কোশ্চেন তো যেহেতু মানে নাই, কোশ্চেন নাই মানে কি, এটা মানে 2টা কোশ্চেন, 2টাই তোমার করতে হবে, জানতে হবে। আর একটা প্যাথোফিজিওলজি, এটা তো চলতেছে মনে হয় ক্লাস, প্যাথোফিজিওলজি এবং ম্যানেজমেন্টের হার্ট ফেলিওরের ক্লাস চলতেছে।